স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। ই-ভ্যালির সিইও রাসেল স্ত্রী সহ গ্রেপ্তারের পর র্যাব সদর দপ্তরে অর্থ আত্মসাতের মামলার পর বাসায় অভিযান। দেশে করোনা সংক্রমণ হার কমে ৫.৯৮। গত ২৪ ঘন্টায় আরও ৫১ মৃত্যু, শনাক্ত ১,৮৬২ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ৫ অক্টোবর। মেডিকেল সেন্টারে টিকা দেওয়ার তোড়জোড় শুরু। পছন্দের লোক বসাতেই ইসি গঠন আইন করেনি কোনো সরকার, বিশেষজ্ঞ মত। সাংবিধানিক বাধ্যবাধকতা উপেক্ষা। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ টেন্ডারবিহীন প্রকল্পের সুযোগ অব্যাহত। বিশেষ আইনের মেয়াদ বাড়ল ৫ বছর। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হলেন ই কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। বিকালে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার গুলশান থানায় হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ৫/৫ স্যার সৈয়দ রোডের নিলয় অ্যাপার্টমেন্টে অভিযান চালায় র্যাব। সে ভবনের ৬ তলায় ভাড়া থাকেন ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্ত্রী শামীমা নাসরিন। আমি তো বেটেছিলাম, আমার অমুক পরিচয় দিছে, আমি ইন্টারকম করতে চাইছি, কয়েকবার আমি অমুক লোক যাবো, আমার কথা আছে, বাসায় আছে। আমি কি বাসায় আছে কিনা দেখি, ওই যে আমাদের সাথে কথা হয়েছে, বাসায় আছে, এই চলে গেছে। তারা তো সব কিছুই আগে জানিয়ে শুনে। তাদের ফ্ল্যাটে ২.৫ ঘন্টা ধরে চলে অভিযান। পরে গুলশান থানার প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাসেল ও নাসরিনকে নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। ই-ভ্যালির যে সিইও রাসেল সাহেব এবং যে চেয়ারম্যান শামীমা নাসরিন, তারা যে বাসায় থাকেন মোহাম্মদপুরে, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা পরবর্তী তাদেরকে আনুমানিক বিকাল ৫:৩০টার দিকে তাদেরকে আমরা আটক করে র্যাব সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। এ সময় রাসেলের গ্রেপ্তারের খবরে বাসার সামনে ভিড় করেন ই-ভ্যালির গ্রাহকরা। এ সময় পাওনা টাকা ফেরত চান অনেকে। ৮০,০০০ মনে হয় ই-ভ্যালিতে গ্রাহক আছে। এর মাঝে অনেকের ৫০০ টাকার অর্ডারও আছে, ১০০ টাকার অর্ডারও আছে, ২ লাখ টাকার অর্ডারও আছে, এভাবে অনেকে ৫০ লাখ টাকারও আছে। গ্রেপ্তার না করলে আমরা অনিশ্চিতের মধ্যে ছিলাম, সাথে কোনো যোগাযোগ তাকে ধরতে পারি নাই। তারা অফিসে গিয়ে তাকে পাইনি, তার সমস্ত এমপ্লয়ি চলে গেছে, কেউ ফোন ধরে না। আমরা এমনি অনিশ্চিতের মধ্যে ছিলাম। গ্রেপ্তার করে আর ভালো হয়েছে, এখন একটা ব্যবস্থা হবে। সরকার যদি ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য আমরা সন্তুষ্ট। সেখানে আসেন ই-ভ্যালির অনেক মার্চেন্টও। রাসেলের মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। আমরা রাসেল ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই এবং রাসেল ভাইকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। টাকা কিন্তু এই গেটের মধ্যেই আছে, তাহলে টাকা মেরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু সুযোগ নাই গ্রাহকের টাকা মেরে যাওয়ার, তাকে সুযোগ দেওয়া হোক। বুধবার রাতে রাসেল ও নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলার আবেদন করেন এক গ্রাহক। বৃহস্পতিবার মামলাটি পুলিশ গ্রহণ করলে অভিযানে যায় র্যাব। এছাড়া সিরাজগঞ্জেও তার বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুইফোর কোম্পানি খুলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত একটি চক্র। গত ৪ বছরে ১.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। সিআইডির হাতে চক্রের ২ সদস্য গ্রেপ্তারের পর জানা গেছে এসব তথ্য। এদিকে আশুলিয়ায় কয়েকটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে ডাকাত চক্রের এক নারী সদস্য গ্রেপ্তার হয়েছে। সবই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র। দেখে বোঝার উপায় নেই, সবই ভুয়া। আস্থা গেটওয়ে নামের একটি প্রতিষ্ঠান গত ৪ বছর ধরে ভুয়া নিয়োগপত্র বানিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ভুক্তভোগীর সংখ্যা শতাধিক। যেগুলোর জন্য সরকারের বড় কোনো বিজ্ঞপ্তি দেওয়া লাগে না, সেই জায়গায় এমপি সাহেবরা বা স্কুলের যিনি সভাপতি তারা এইগুলো নেয় এবং এই সূত্র দিয়ে তারা অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন এবং টাকা নিয়ে তাদেরকে ভুয়া নিয়োগপত্র দিয়েছেন। সেই নিয়োগপত্রে আমাদের একজন মাননীয় সংসদ সদস্যের স্বাক্ষরও জাল করেছেন।
এদিকে ৬ সেপ্টেম্বর আশুলিয়ায় ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে ডাকাত চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা বলছে গ্রেপ্তারকৃত নারীর স্বামী আনোয়ার দেওয়ান এই চক্রের মূল হোতা। তার নামে ডাকাতির 7টি মামলা রয়েছে। আনোয়ার হোসেন যে বাড়িতে থাকতেন, এই ডাকাতি করার কিছুদিন আগে ৬ সেপ্টেম্বর ডাকাতি সংঘটিত হয়েছে। ১ তারিখে তিনি তার বাসা পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছেন। আমরা যেখানে তার বাসা থেকে কিন্তু আমরা তার স্ত্রীর কাছ থেকে লব্ধ অর্থ আমরা পাইনি, এবং তিনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ডাকাতি করার পর তার স্বামী এসে সেই টাকাটা তাকে দেয়। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে। সাথে আমরা স্বর্ণালংকার উদ্ধার করেছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৭,১০৯ জনে। এদিকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে শনাক্তের হার ৬ থেকে ৭% মধ্যে থাকছে। বৃহস্পতিবার সে সংখ্যা ৫.৯৮% নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮০৮টি ল্যাবে ৩১,১৪৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৮৬২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.৯৮%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় মৃত ৫১ জনের মধ্যে ঢাকার ২৯ জন। এছাড়া চট্টগ্রামে ৮, খুলনায় ৬, রাজশাহীতে ৪ ও বরিশালে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৫.৮৯%। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের হার কমলেও বছরের শুরুর তুলনায় শনাক্তের সংখ্যা কমেনি। এ অবস্থায় আরও সতর্ক থাকতে হবে। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে মার্চের শুরু পর্যন্ত ওই সময়টাতে আমাদের শনাক্তের হার ৫-এর নিচে গিয়েছিল এবং শনাক্তের সংখ্যাও ছিল মাত্র ৩ থেকে ৫০০। সুতরাং শনাক্তের হার কমে গেলেই আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আমাদের যে লক্ষ্য সেটা অর্জন হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এদিকে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন আরও ৩,৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৪,৯৪,০৯০ জনে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপনে জায়গা চূড়ান্ত করা হচ্ছে। সেই সঙ্গে টেস্টের কারণে অন্য যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তাও দেখা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতেও কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সকালে এসব কথা জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান মফিদুর রহমান। অন্য দেশে ঢুকতে করোনা টেস্টের বাধ্যবাধকতা থাকায় প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিদেশগামী যাত্রীদের। এ অবস্থায় বিমানবন্দরে ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিস করা, অন্যান্য দেশে যেরকম কুইক টেস্ট যেটাকে বলে, যাতে ফ্লাই করার ৪ ঘন্টার মধ্যে ওনারাই করতে পারে। দরপত্র আহ্বানের মাধ্যমে বুধবার ৭টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে এসব প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের সক্ষমতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। টেস্ট করে রেজাল্ট নিয়ে তারা সময় মতো প্লেনটা ধরতে পারবে কিনা, এই জিনিসটা সমন্বয়টাকে তাদেরকে আলোচনায় আসছে কিনা, তারা কি এটা এই যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবে কিনা। তারপরে যেখানে সেফটি লেভেল আছে, কারণ বিমানবন্দরে আমার অনেক লোকজনের আগমন হবে, এখানে যে তারা ল্যাবরেটরিটা সেট করবে এটা নিরাপদ কিনা। আরটিপিসিআর ল্যাব স্থাপনে যে 7টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের 2টির বিরুদ্ধে গেল জুনে করোনা সনদ জালিয়াতির অভিযোগ ওঠে। সে সময় তাদের করোনা পরীক্ষা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে শর্ত সাপেক্ষে আবারও অনুমতি দেওয়া হয়। এই যে প্রসিডিউরগুলো করবে, এইটা যে দেশে যাচ্ছে ওই দেশ কি এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আমাদের ওই দেশের রাষ্ট্রদূত এবং আমাদের দেশে যে নিযুক্ত ওই দেশের রাষ্ট্রদূত দুইজনেই একই কথা বলেছে যে এটা ওই দেশে যেতে হলে ওই দেশের যে সিস্টেম আছে তারা এটাকে অনুমোদন দিতে হবে। এদিকে বিমানবন্দরে করোনা টেস্টের জন্য প্রতিষ্ঠানগুলো এক এক ধরনের মূল্য নির্ধারণ করেছে, যা স্বাভাবিক নয় বলছেন বিদেশগামীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে 5 অক্টোবর, তবে 1 অক্টোবর থেকে খোলার দাবি শিক্ষার্থীদের। জবাবে প্রশাসন বলছে ডিনস কমিটির সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। এদিকে ক্লাস শুরু করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা দেয়া শুরুর তোড়জোড় চলছে।
17 মাস পর 5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে শুধু চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরাই উঠতে পারবেন হলে। সেক্ষেত্রে তাদের নিতে হবে করোনা টিকার অন্তত 1 ডোজ। তবে শিক্ষার্থীদের দাবি, সব শিক্ষাবর্ষের পরীক্ষা চলছে, তাই হল সবার জন্যই খুলতে হবে। আর 5 অক্টোবরের পরিবর্তে হল খোলার তাগিদ দিচ্ছেন 1 অক্টোবর থেকে। যারা তৃতীয় বর্ষ আছে, প্রথম বর্ষ আছে, এদের জন্য তো আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। কারণ বাড়িওয়ালারা কিন্তু এটা বোঝে না যে ঠিক আছে তুমি 5 তারিখ পর্যন্ত থেকে যাও, তোমার কোনো ভাড়া দিতে হবে, এরকমটা কিন্তু না। আপনি 5 দিন থাকলে 5 দিনে আপনাকে পুরো মাসের ভাড়া দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে 5 তারিখে হল খোলার সিদ্ধান্ত ডিনস কমিটির, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই যেন শতভাগ যেন টিকা কার্যক্রমের আওতায় আসে, সকল শিক্ষার্থী যাতে টিকা পেতে পারে। বিভাগীয় সেমিনার ও গ্রন্থাগার খুলে দেয়া হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে। এদিকে শিক্ষকেরা বলছেন সশরীরে ক্লাস নিতে তারা প্রস্তুত আছেন। আমরা শুক্রবার শনিবার দিন আমরা ক্লাসটা নিতে পারি, তাতে আমরা ক্ষতি অনেক দূর পুষিয়ে নিতে পারবো বলে আমরা মনে করি। 4 মাসে নিয়ে আসতেছি 6 মাসের কোর্সটিকে, আর আমরা যে 1 বছরের যে কোর্স সেটাকে আমরা 8 মাসে নিয়ে আসতেছি। শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। এরই মধ্যে সেখানে কাজ শুরু করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। একটা ভ্যাকসিন সেন্টার করতে হলে কিছু বেসিক নিড আছে, ফ্যাসিলিটিস কিছু তৈরি করতে হয়, রুম লাগে আপনারা জানেন, ভ্যাকসিন দেওয়ার জন্য, ভ্যাকসিন পরে বসার জন্য, রিয়াকশন হলে চিকিৎসা করার জন্য। আমরা এখানে দেখে গিয়েছি আজকে, মোটামুটি আমরা সন্তুষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন পুরোদমে চলছে ধোয়া মোছার কাজ। হলে উঠতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগতদের থাকার অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হুঁশিয়ারি দিলেও কার্যত কোনো ব্যবস্থা নিতেই দেখা যায় না। সংশ্লিষ্টরা বলছেন, এবার দেখার বিষয় এটি নিয়ন্ত্রণে কতটুকু শক্ত পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার ছোট ভাইয়ের একটি আবেদন আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর বিষয়ে মতামত দেয় আইন মন্ত্রণালয়। সে অনুযায়ী প্রক্রিয়া চলছে, তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের মার্চে কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন ফিরোজাতে আছেন খালেদা জিয়া। সেপ্টেম্বরের 24 তারিখ দণ্ড স্থগিতের চলমান সময় শেষ হবে। পনেরো দিন একসঙ্গে থাকার পরও 2 শিশুর বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি জাপানি মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফ। তাই শুক্রবার থেকে তাদের আলাদাভাবে একদিন করে থাকতে বলেছে হাইকোর্ট। শুনানিতে আদালতের মন্তব্য, শুধু শিশুদের মঙ্গল নয়, এ প্রশ্নে দেশের ভাবমূর্তি রক্ষায়ও নজর রাখতে হবে। হাইকোর্টের আদেশের পর গুলশানের ভাড়া বাসায় 2 শিশু লাইলা ও জেসমিনকে নিয়ে একসঙ্গে 15 দিন থাকার পরও জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও ইমরান শরীফ শিশুদের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বৃহস্পতিবারের শুনানিতে এরিকোর আইনজীবী আদালতকে আরও জানান, 2 শিশুকে জাপানে নিয়ে মা নিজেই পড়ালেখার দায়িত্ব নেবেন। এই শিশু সন্তানদের জন্য তাদের ভবিষ্যৎ বিবেচনায় সবচেয়ে ভালো অবস্থান হবে যদি তারা জাপানি সিস্টেমে লেখাপড়া করতে পারে, এবং তাদের যখন বয়স হবে, জাপানি আইন অনুযায়ী 18 বছর হবে, তখন তাদের পছন্দ মতো মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে নাকি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তারা নিজেরাই ঠিক করে নেবে। আর ইমরানের আইনজীবী লিগ্যাল নোটিসের প্রশ্নে আদালতকে জানান, বাংলাদেশের স্কুলে 2 শিশুর মা যে চিঠি দিয়েছেন তাতে তাদের শিক্ষা ব্যাহত হচ্ছে বলেই সেই নোটিশ। পরে দুপক্ষের শুনানি নিয়ে বাবা ও মাকে একদিন পর পর শিশুদের সঙ্গে থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। এখন থেকে হলো যে 28 তারিখ পর্যন্ত একদিন বাবা থাকবেন বাচ্চাদের সঙ্গে, একদিন মা থাকবেন, সম্পূর্ণ 24 আওয়ার্স, 8টা থেকে পরের দিন রাত সকাল 8টা পর্যন্ত। সিনিয়র কাউন্সিল রকুনউদ্দিন মাহমুদ সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে আপনি একটা সমঝোতা করবার চেষ্টা করুন। শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেন, এ বিষয়ে শুধু শিশুদের মঙ্গল নয়, দেশের ভাবমূর্তিও যাতে রক্ষা হয় সেদিকে নজর রাখতে হবে। এছাড়া এ বিষয়ে 28 সেপ্টেম্বরের মধ্যে দুপক্ষের আইনজীবীদের সমঝোতা করতে সময় দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানিও সেদিনই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন গঠনে গত 50 বছরেও আইন হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সব সরকারই নিজেদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন গঠন করতে আইন করেনি। তবে আইনমন্ত্রী বলছেন আইন করার চিন্তাভাবনা করছে সরকার। তবে আগামী কমিশন গঠনের আগে আইন হওয়ার সম্ভাবনা কম। আর মাত্র 5 মাস পর বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। আগামী 15 ফেব্রুয়ারি বিদায় নেবেন বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা। ফলে পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, কমিশন কিভাবে গঠন হবে তা নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। বিগত সময়ের মতো এবারেও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের সম্ভাবনাই বেশি। কমিশন গঠন প্রক্রিয়া, কমিশনারদের যোগ্যতার সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। মহামান্য রাষ্ট্রপতি যখন করেছিলেন এটাকে একটা পন্থা হিসাবে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। এই আইন করার ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু এই কোভিড সিচুয়েশনের কারণে আমরা হয়তো এই নির্বাচন কমিশনেই এই আইনটা করতে পারবো এরকম সম্ভাবনা আমি দেখছি না। সর্বশেষ দুটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। দুটি কমিশন নিয়েই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। বিশেষজ্ঞরা বলছে আইন না থাকাতেই বিতর্ক থামছে না। সার্চ কমিটি এটা লোক দেখানো একটা প্রক্রিয়া, কারণ এই সামনের সার্চ কমিটিতে কে হবে আমরা তো কেউ জানি না, কারণ আইন নাই। মূল কথা হলো আইন হলে সরকারের এই খেয়াল খুশি মতো নির্বাচন কমিশন গঠন করা, নিজের পছন্দের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করার জায়গাটা অনেকটা সীমিত হয়ে যাবে। এই জন্যই আমাদের গত 50 বছর ধরে কোনো সরকারই এটা করছে না। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন কমিশন নির্বাচন কমিশন গঠনে আইনের একটি খসড়া তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। 2011 সালের দিকে বোধহয় এটা করা হয়েছিল এবং আমরা কমিশন ছাড়ার আগে এটা সরকারের কাছে দেওয়া হয়েছিল আইন মন্ত্রণালয়। তারপরে থেকে এটা সম্বন্ধে আর আমরা জানিও না। যদি আন্তরিকভাবে আইন মন্ত্রণালয় মনে করে যে এটা আইন তৈরি করবে তাহলে আইন এখনো করা যায়। রাষ্ট্রপতি সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাব থেকে রাষ্ট্রপতিকে এ নিয়োগ দিতে হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবিধানিক নিয়ম মেনেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে, তাতে কেউ না এলে সে দায়িত্ব তাদেরই বলে জানিয়েছেন 14 দলীয় জোট নেতারা। জাতীয় নির্বাচনের মতো অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ব্যক্তি ও সংস্থার এখতিয়ার বহির্ভূত মন্তব্য বা বিবৃতিতে কিছু আসে যায় না বলেও মন্তব্য তাদের। 2008-এর জাতীয় সংসদ নির্বাচনে হেরে ফল প্রত্যাখ্যান করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। সরকারের মেয়াদের শেষ দিকে দলীয় সরকারের অধীনে ভোটে যাবে না জানিয়ে নেমেছিল সরকার পতনের আন্দোলনেও। তখন একের পর এক চলে নজিরবিহীন পেট্রোল বোমা হামলা, পুড়তে থাকে যানবাহন, বাড়তে থাকে মৃত্যু ও ভয়াবহতা। তারা বয়কট করলেও অনুষ্ঠিত হয় 10ম জাতীয় সংসদ নির্বাচন। এর এক পর্যায়ে অনির্দিষ্টকালের অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টানা 92 দিনের সেই অবরোধ শেষ হয় কোনো ঘোষণা ছাড়াই। এতে মাঠের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। 2018-র জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে নানা নাটকীয়তার পর ভোটে আসে তারা, তবে ঘটে ফল বিপর্যয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও দলীয় সরকারের অধীনে ভোটে না যাওয়ার কথা বলছে দলটি। নির্বাচন অবশ্যই হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপি নেতৃত্বাধীন জোটের এই মনোভাব নিয়ে কি ভাবছেন 14 দলীয় জোটের নেতারা? ক্ষমতার মধ্যেই তাদের সৃষ্টি, কাজে ক্ষমতায় থাকা তাদের অভ্যাস, সেই অভ্যাসে ছন্দপতন ঘটার কারণে তারা এখন উন্মাদনায় ভুগছে। কাজে এই উন্মাদনা দিয়ে তো একটি দেশ, একটি জাতি চলতে পারে না। বিএনপি জোট বয়কট করলে নির্বাচন হবে কিনা এ প্রশ্নে 14 দলীয় জোটের মনোভাব স্পষ্ট করছেন এই নেতা। এগুলো কথা বিএনপি আগেও বলেছে, এখনও বলছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংবিধানে যা আছে এই মুহূর্তে সেই অনুযায়ী নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কোনো দল বা জোটের বয়কটের মধ্যেও নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে না বলে মনে করেন তারা। বাংলাদেশ এতটুকু শক্তিশালী দেশ যে আমি কোন রাজনৈতিক পদ্ধতি অনুসরণ করব সেইটা আন্তর্জাতিক
মহল সেটা নিয়ে গবেষণা করবে আর সেই গবেষণা আমাকে শুনতে হবে, আমি মনে করি সেটা সঠিক জিনিস না। নির্বাচন বয়কট যে কোনো দলের জন্য আত্মঘাতী উল্লেখ করে সে ভাবনা থেকে সরে এসে বিএনপিকে ভোটের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন 14 দলীয় জোট নেতারা। বন্ধ করতে পারবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সপ্তাহের সফরে জাতিসংঘের মহাসচিব সহ নানা দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে হবে তার দ্বিপাক্ষিক বৈঠক। যোগ দেবেন উচ্চ পর্যায়ের একটি জলবায়ু বৈঠকে। সাধারণ পরিষদে ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। 2020 সালে করোনা প্রাদুর্ভাব শুরুর পর প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে 2 দিনের যাত্রাবিরতির পর নিউ ইয়র্ক পৌঁছাবেন 19 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবার বেশিরভাগ অনুষ্ঠানেই ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। শুধু জলবায়ু নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন সশরীরে। নানা দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও হবে দ্বিপাক্ষিক বৈঠক। অন্যবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একটা প্রেস কনফারেন্স দেবেন, তবে এবারে ভার্চুয়ালি। অন্যবারের মতো এবারও তিনি একটা কমিউনিটি মিটিং অ্যাটেন্ড করবেন, তবে ভার্চুয়ালি। আর সশরীরে অনেকগুলো ইভেন্টে যাবেন। এছাড়া রোহিঙ্গা প্রশ্নে হতে যাওয়া সাইডলাইন ইভেন্টে যোগ দিতে আগ্রহী বেশ কয়েকটি দেশ। মিয়ানমারে নতুন সরকার স্থিতিশীল হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও আলোচনা শুরু হবে বলেও জানান মন্ত্রী। আমাদের যে রোহিঙ্গার উপরে যে সাইড ইভেন্ট আমরা করব, সেইখানে মোটামুটিভাবে অনেকগুলো দেশ তারা সেইখানে স্বেচ্ছায় আমাদের সাথে সাইড ইভেন্টে যোগ দিবে। স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করছে। যখন এটা স্টেবিলাইজ হবে তখন তারা এই আলোচনা আবার শুরু করবে। আফগানিস্তান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনই স্বীকৃতি দেয়া না হলেও আফগানিস্তান পুনর্গঠনে জাতিসংঘের সঙ্গে কাজ করবে ঢাকা। পর্যবেক্ষণে রেখেছি, দেখি কি অবস্থা হয়, তো সেই প্রেক্ষিতেই আমরা কি করব, ডিসিশন নেব। আফগানিস্তানের যে দুর্যোগ দূর করার জন্য যে সাহায্য চেয়েছে, সেইখানে আমরা সাহায্য দেব বলে, জাতিসংঘের মাধ্যমে সাহায্য দিব বলে আমরা অঙ্গীকার করছি। প্রধানমন্ত্রীর এবারের সফরে 70 থেকে 80 জন সফর সঙ্গী, এর বড় অংশই ব্যবসায়ী প্রতিনিধি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও ধরে বিচার করা হবে। সংসদ অধিবেশনে আজ এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত 300 ঘরের প্রতিটির তদন্ত দুর্নীতি দমন কমিশনকে করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের আলোচনা শেষে সমাপনী বক্তব্যে নানা বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। প্রায় 1 ঘন্টার বক্তব্যের বেশিরভাগ অংশই ছিল বিরোধী দলের সংসদ সদস্যদের নানা সমালোচনার জবাব। প্রধানমন্ত্রী জানান, ত্রুটিমুক্ত রাখতে আগামীতে আশ্রয়ণের প্রকল্পগুলোকে আরও মজবুত করে গড়ে তোলা হবে। ইটের গাঁথনি পিলার সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি, এটা কারা করলো? তবে হ্যাঁ, কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে কয়টা ঘর, এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী করোনা গণটিকা কর্মসূচির অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানান। 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে তার মরদেহ আছে কিনা সে বিষয়ে আলোচনার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, কফিনে জিয়ার মরদেহ ছিল না, এটি ছিল জেনারেল এরশাদের একটি কৌশল। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। তখন এই পার্লামেন্টে বারবার প্রশ্ন এসেছে যে যদি লাশ পাওয়া যায় তাহলে লাশের ছবি থাকবে না কেন? ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করতে, আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে বোন লাশ বাবু কোথায়? প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন,
যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রহসনের হানা ভোট করেছিল, জাতির পিতার খুনিদের দায়মুক্তি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, তাদের মুখে শুনতে হয় গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি মেটাতে 1 দশক আগে প্রণয়ন করা হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ আইন। সেই আলোচিত আইনের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে সকালে এ সংক্রান্ত বিলটি পাশ হয় সংসদে। এর ফলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো সহ এ খাতে টেন্ডারবিহীন যে কোনো প্রকল্প করা যাবে। জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান সংশোধন বিল 2021 সংসদে পাশের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনের প্রস্তাবগুলোর উপর আলোচনা শেষে স্পিকার তা নিষ্পত্তি করেন। বিলটি পাশের প্রক্রিয়ার সময় বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন। তাদের অভিযোগ, জনগণের করের টাকা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এই আইন করা হচ্ছে। এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে টাকা বানানো এত সহজ হয়ে গেছে যে চাহিদা না থাকলেও তেল ভিত্তিক নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA গত বছর এক প্রতিবেদনে জানিয়েছিল, বাংলাদেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 43% ব্যবহার করা হয়, বাকি 57% বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রেখে জাস্ট কেন্দ্র ভাড়া দেওয়া হয়। কোনো সময় বলেন যে একটা আসে, একটা বৃষ্টি যদি আসে জোরে, তাহলে বিদ্যুৎ অফ হয়ে যায়। আবার অনেক সময় বলেন যে আমাদের লাইনটি ভালো না। আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে বলবো, আমরা যে অবস্থায় আছি আমাদেরকে বাঁচান, এই বিদ্যুৎ যাতে 24 ঘন্টা পাই, সেই জন্য প্রয়োজনে যা কাজ করতে লাইন নতুন করতে হয় করেন। ওই আইনের এক্সটেনশন এখন খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যই এই বিলটি আনা হয়েছে। নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি, এই কারণেই কিন্তু আমি আরও 5 বছর এটার এক্সটেনশন চাচ্ছি। আমরা শতভাগ বিদ্যুৎ আইন করেছি, আপনি নিজেই বলছেন যে আরও বেশি লাইন করেন, তো একটা ট্রান্সমিশন করতে গেলে আমার 3 বছর লাগবে। 3 বছর কি আপনি অন্ধকারে থাকতে চান? আপনাকে আমরা 6 মাসের মধ্যে লাইন দিতে চাই, এই জন্যই তো দ্রুত আইন দরকার। 2009 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে 2010 সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। শুরুতে 2 বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত তাসকিন আহমেদ। পেস ডিপার্টমেন্টে অন্যতম ভরসা হয়ে ম্যাচ জেতানোর প্রত্যয় টাইগার তারকার। বিশ্বকাপে ধারাবাহিক হতে তার উন্নতির জায়গা দেখছেন পেস কোচ মাহবুব আলম জাকি। ভালো করতে গতির সাথে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন তিনি। ফিরে আসার গল্পে তার সংগ্রাম নজর কাড়া। রোদে পুড়েছেন, ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ঝরিয়েছেন। ফিটনেসের জন্য শত কষ্ট সয়ে তাসকিন এখন খাঁটি সোনা। ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে তিনি আরও পরিণত। প্রতিপক্ষের কাছে বড় পরীক্ষা। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরে সাদা কিংবা রঙিন পোশাকে তার পারফরমেন্স ছিল পেস আক্রমণের বড় বিজ্ঞাপন। কিন্তু ফরম্যাট যখন টি-20, তাসকিন যেন আড়ালে পড়ে আছেন। গত 3 সিরিজে 13 ম্যাচের মধ্যে 3টাই সুযোগ হয়েছে একাদশে। তারপরও বিশ্বকাপ পরিকল্পনায় ঠিকই টিকে গেছেন টাইগার স্পিড স্টার। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি আবার, আর আমি খুব এক্সাইটেড যে আমি খেলতে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। আর যদিও কন্ডিশনের কারণে ওইভাবে টি-20 লাস্ট 2টা সিরিজে রেগুলার ম্যাচ খেলতে পারিনি, কিন্তু একটা ম্যাচ, লাস্ট ম্যাচটা খেলা হয়েছে। আর সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি। দলের সবচেয়ে গতিময় বোলার তিনি, তবে ওটাই ছোট ফরম্যাটের জন্য যথেষ্ট নয়। বৈচিত্র্যের অভাব তাসকিনকে করেছে খরুচে, সাথে উইকেট তোলাতেও আছেন পিছিয়ে। যাদের সাথে প্রতিযোগিতা সেখানে সবার নিচে তাসকিন। এবছর 5 টি-20তে মোটে 3 উইকেট, ইকোনমি 10-এর ওপরে। তুলনায় যথেষ্ট ভালো শরীফুল সাইফুদ্দিনের পরিসংখ্যান। প্রিপারেশনের জন্য যে আমরা 10 দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও পাবো, হয়তো 3টার মতো। আর তাছাড়া টি-20 খেলাটাই এক্সিকিউশনের, তো যে মানে যেরকমই কন্ডিশন হোক
সেরকমভাবেই আমাদেরকে প্ল্যান ওয়াইজ এক্সিকিউশন করতে হবে। যদি দেখা যায় যে কাটার কম ধরে তখন হয়তো ইয়র্কার বা লেন্থ বলের এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট হবে। আইসিসি ইভেন্টে থাকে স্পোর্টিং উইকেট, বিশ্বকাপের কন্ডিশন হতে পারে তাসকিনের জন্য প্লাস পয়েন্ট। বিশ্বমঞ্চে সাফল্যের মন্ত্র বাতলে দিয়েছেন তার গুরু। এখানে ভেরিয়েশনের অনেক অপশন আছে। টি20 আপনার প্রত্যেক বলেই খুব ইম্পর্টেন্ট, সো প্রত্যেক বলেই ভেরিয়েশনের ইম্পর্টেন্সগুলো এখানে ফুলটাসের ভেরিয়েশন আছে, ওয়াইড ইয়র্কারের ভেরিয়েশন আছে, পেসের ভেরিয়েশন আছে, বাউন্সারের ভেরিয়েশন আছে। সো অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড আমার কাছে মনে হয় এই ভেরিয়েশনগুলোর উপর যদি সে আর একটু জোর দেয় ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে আরও ভালো করবে। ওমানে প্রস্তুতি পর্বে চোখ তাসকিনের। কোচ গিবসনকে সাথে নিয়ে তাসকিন তৈরি হবেন বিশ্বকাপ মিশনের জন্য। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপে দলের ওপর কোনো প্রভাব যেন না পড়ে সেজন্য দ্রুতই নির্বাচন শেষ করতে চায় বিসিবি। দিনক্ষণ চূড়ান্ত হলে প্যানেল ও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী ঠিক হবে, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে আকস্মিক কোনো সংকট এড়াতে বিশ্বকাপের দলে টিম লিডার রাখার পক্ষে বিসিবির এই সিনিয়র পরিচালক। টানা 2 সিরিজ শেষে ব্যস্ততা নেই বিসিবিতে, ক্রিকেটাররাও বিশ্রামে। দৃশ্যমান কাজ না থাকলেও বোর্ডকর্তা ক্রিকেটারদের সব মনোযোগ এখন টি20 বিশ্বকাপে। সেরা প্রস্তুতি আর মানসিকভাবে ক্রিকেটারদের চাঙা রাখতে চায় বিসিবি। সেজন্য মাঠের বাইরের সবচেয়ে বড় কাজ নির্বাচন দ্রুত শেষ করার লক্ষ্য কর্তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। ধারণা করা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন করার চেষ্টা করা হচ্ছে, যাতে ওয়ার্ল্ড কাপের, যেহেতু অনেকে ওয়ার্ল্ড কাপে চলে যাবে খেলা দেখার জন্য, সেজন্যই প্রথম সপ্তাহে একটা ধারণা করা হচ্ছে যে হয়তো নির্বাচন সেই সময়ের মধ্যেই পড়বে। কবে নির্বাচন, কবে ফর্ম জমা দেবে, ফাইনাল কবে উইথড্রলের ডেট থাকে, যেটা থাকে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করে, তো ধাপগুলি থাকে, সেগুলো জানিয়ে দিবে। জিম্বাবুয়ে সিরিজের পর থেকে দলের সাথে নেই টিম লিডার। বিশ্বকাপেও থাকবে কিনা নিশ্চয়তা নেই। মেগা ইভেন্টে দলের মধ্যে হঠাৎ কোনো সংকট দেখা দিলে সামলাবে কে? ক্রিকেটার কোচিং স্টাফের মধ্যে সমন্বয়ের জন্য যে কাউকে বড্ড দরকার। ইস্যুজ হয়ে যায় যেটা নাকি আমাদেরও থাকলে খুব সুবিধা হয় বোর্ড থেকে, তাহলে সরাসরি এগুলা সমস্যার সমাধান করা যায় খুব শীঘ্রই। এবং আমরা চেষ্টা করি টিমটাকে সবসময় একটা মোটিভেট করার জন্য। তো অনেক ধরনের ওই খেলার সিরিজের মধ্যে মোটিভেট ছাড়া অনেক কিছু ইস্যু থাকে, এগুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করা যায় খুব তাড়াতাড়ি। টিমের সাথে কিন্তু যোগাযোগ থাকবেই, সারা অনেকেই খেলা দেখতে যাবে, এখানে তো রেস্ট্রিকশন নাই। এইগুলো বিবেচনা করে মনে করা হয়েছে যে ওইখানে হয়তো না গেলেও হয়। টানা 3 সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে টাইগাররা যাবে বিশ্বকাপ মিশনে। ওমান ও আমিরাতের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারলে ভালো কিছু সম্ভব, বলছেন জালাল ইউনুস। 2টা সিরিজ খেলেছি, এতগুলো 5টা 10টা আমরা সিরিজ ম্যাচ খেলেছি টি20। তো টি20 ম্যাচ খেলে এর চেয়ে বড় প্র্যাকটিস আর কি হতে পারে? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার নিজেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আসন্ন বিশ্বকাপ শেষে ভারতের টি20 দলের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি। কোচ রবি শাস্ত্রী, বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশাপাশি নির্বাচকদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পরিষ্কার করেছেন বাকি 2 ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। গত 5-6 বছর ধরে 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন কোহলি। ওয়ার্কলোড কমাতেই এই ফরম্যাটের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে করে টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ বাড়াতে পারবেন বলে মনে করছেন এই তারকা। এখন পর্যন্ত কোহলির নেতৃত্বে 45টি টি20, 27টি জিতেছে ভারত, হার 14 ম্যাচে। গভর্নিং বডি ও ডেলিগেটদের অপসারণে ফিফার দেয়া প্রতিবেদনের জবাব দ্রুত দেয়া হবে, জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এবছরই স্বাধীনতা ফেডারেশন কাপ করার পরিকল্পনা বাফুফের। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করতে চাই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। পুরনো মৌসুম শেষের আগেই নতুনের ডাক। বৃহস্পতিবার বেশ কিছু এজেন্ডা নিয়ে হয় বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা, যেখানে আলোচনার কেন্দ্রে ফেডারেশনের 21 সদস্যের গভর্নিং বডি ও ডেলিগেটদের অপসারণে ফিফার দেয়া প্রতিবেদন। আমরা কেন চালাচ্ছি সেটারও একটা কারণ ব্যাখ্যা করা, আর তারা কেন এটাকে ছোট করতে বলতেছে সেটা জেনেছি আমরা তাদেরকে যদি আমরা সঠিক কারণটা বোঝাতে পারি, তাহলে তারা হয়তো স্যাটিসফাইড করতে পারলে হয়তো বলতে পারে এটাই রাখো, না হলে কিছু হয়তো কমাও। আশা করছি এই মাসের মধ্যেই আপনাদেরকে এইটা নিয়ে আপডেট দিতে পারবো। প্রিমিয়ার লিগে বাকি 2 ম্যাচ, তার আগেই স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর আশ্বাস মিলল পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের কাছ থেকে। পাশাপাশি ফেডারেশন কাপ ও জানুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর চেষ্টা কর্তাদের, যদিও সভায় ভেন্যু নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। মুজিব শতবর্ষে
আমরা অবশ্যই ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আমাদের মৌসুম শুরু করব। ফার্স্ট উইক অফ জানুয়ারি 2022 আমরা আমাদের পেশাদার লিগ আমরা শুরু করতে চাই। দ্বিতীয় বিভাগ ফুটবল বন্ধের ঘোষণা অবাক করা। কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যা দিয়েছেন সালাম মুর্শিদি। দ্বিতীয় যারা খেলে তাদেরকে তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি দুটোকে দুই ভাগে ভাগ করে দেওয়া। কাউকে যদি আপনার স্ট্রেংথ বেটার থাকে তাকে প্রথম বিভাগে দিয়ে দেওয়া, যার একটু দুর্বল থাকবে তাকে তৃতীয় বিভাগ দেওয়া, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়টা দুই ভাগে বিভক্ত হবে। এদিকে নির্বাচন পরবর্তী প্রথম বার্ষিক সাধারণ সভা আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান বাফুফের সিনিয়র সহসভাপতি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে প্রতিবেদন থাকছে রাত 9টায় বাংলাদেশের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। ডেঙ্গুর প্রকোপ ক্রমাগত বাড়তে থাকায় রাজধানীর কদম ফোয়ারার সামনে আজ মানববন্ধন করেছেন দক্ষিণ ঢাকার বাসিন্দারা। তাদের অভিযোগ মশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও 234 জন, এর মধ্যে ঢাকাতেই 182 জন। খেলার বল, চায়ের কাপ কিংবা জামা দেখে মনেই হতে পারে কোনো প্রদর্শনী চলছে, কিন্তু না, জুরাইন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের ব্যবহৃত জিনিসপত্র এসব। রাজধানীর কদম ফোয়ারার সামনে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে জুরাইনের সাধারণ মানুষ। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের ক্রমাগত গাফিলতির জন্য জুরাইনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশা নিয়ন্ত্রণে উদাসীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাইরে থেকে হালকা করে যেই বারাসার দুই পাশে যেই লাভাগুলো থাকে সেগুলোতে আমি নিজে বলছি তাদের সেগুলো করা হয় না। 40+ গেছে আমার এই চিকিৎসায়, বাট ওই টাকাটা আমার যেভাবে আমার সংগ্রহ করে ঋণ করে এসে আমার হসপিটালে দিয়ে তারপর বাসায় যাওয়া লাগছে। একজন মানুষ মারা যাওয়ার পরে যদি তারা দায়িত্ববান হতো, ব্যর্থ না হতো, তাহলে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা কি দেখি, দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঢাকা দেশে নাই। আমরা এও শুনি যে সিটি কর্পোরেশন অন্যান্য কর্মকর্তারা নাকি ঘুরতে চলে গেছেন। এমন অভিযোগ মিথ্যা দাবি করেছে ডিএসসিসি। জুরাইন এলাকাতেই সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে দাবি করে ভারপ্রাপ্ত মেয়র জানান, মোট রোগীর মাত্র 20% দক্ষিণ ঢাকার বাসিন্দা। উনি ওনার জায়গা থেকে বলেছেন যে জিনিসগুলি জানেন। যতবার মিজানুর রহমান সাহেব কমপ্লেন করেছে ততবার তার বাড়ি পর্যন্ত যাওয়া হয়েছে, কাজ করা হয়েছে। উনি নগর ভবনে বা হাইকোর্টে যে ডেমনস্ট্রেশন করতে চান, প্রস্তুতি নেন, তাহলে এটা কোথাও থেকে আদিষ্ট হয়ে উনি করছেন। বৃষ্টি যতক্ষণ হবে ডেঙ্গুর প্রকোপ ততক্ষণ থাকবে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 234 জন, যার মধ্যে ঢাকার বাইরের রোগী রয়েছেন 52 জন, আর ঢাকার 41 হাসপাতালের তথ্যমতে আক্রান্তের সংখ্যা 182 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহরের দরিদ্রদের 57%ই সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পায় না বলছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। নিরাপত্তা সুবিধায় গ্রামের দরিদ্রদের চেয়ে কম নজর দেওয়া হয় নগরের দরিদ্রদের প্রতি। সকালে অনলাইনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় সংস্থাটি। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ ও জরিপ চালায় বিশ্বব্যাংক। বৃহস্পতিবার অনলাইন মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। এতে উঠে আসে সামাজিক নিরাপত্তার নানা বিষয়। গবেষণা বলছে, দেশে গ্রামীণ দারিদ্র্যের হার 26% বেশি, কিন্তু গ্রাম অঞ্চলে 35% বেশি মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে। উল্টো চিত্র শহর অঞ্চলে, সেখানে দরিদ্র মানুষ প্রায় 19%, কিন্তু সামাজিক সুরক্ষার সুবিধা পায় মাত্র 11% মানুষ। ফলে অন্তর্ভুক্তি বাড়লেও দারিদ্র্যের হার আনুপাতিক হারে কমেনি। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। তবে সঠিক সুফল পেতে নজর দিতে হবে সুষম বন্টনের ওপর। প্রকৃত মানুষের কাছে সুফল পৌঁছাচ্ছে কিনা তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। দুর্যোগকালে এই কর্মসূচির আওতা বাড়াতে হবে। সামাজিক সুরক্ষার প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দরিদ্রদের জন্য আলাদা ডাটাবেজ করার পরামর্শ তাদের। অবস্থা সম্পন্ন মানুষেরা যেন এর ফল ভোগ না করে সেদিকেও সতর্ক হতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ ছাড় হয়ে মানুষের হাতে পৌঁছাতে অন্তত 2 মাস সময় চলে যায়। নানা ধাপ পেরোতেই এ দেরি, এতে সরকারের খরচও বাড়ে। তাই সঠিক সময়ে সুবিধা দিতে আরো দক্ষ হতে হবে। একটি সফল সামাজিক নিরাপত্তা কর্মসূচির দিকে বেশি জোর দিতে হবে। সেজন্য অর্থায়ন, কার্যকর সুবিধাভোগী চিহ্নিত করা ও সঠিক তথ্যভান্ডার তৈরিতে কাজ করতে হবে আমাদের। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ও উঠে আসে প্রতিবেদনে।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাকাশে পর্যটনের নতুন দুয়ার খুলতে প্রথমবারের মতো পৃথিবীর বাইরে যাত্রীবাহী নভোযান 4 বেসামরিক নাগরিক নিয়ে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার যাত্রা শুরু করে স্পেস এক্সের মহাকাশযান ক্রু ড্রাগন। বর্তমানে পৃথিবীর কক্ষপথে অবস্থান করছেন ইন্সপিরেশন 4 অভিযানের সদস্যরা। 4 পর্যটক নিয়ে মহাকাশ পাড়ি দিয়েছে স্পেস এক্সের রকেট ক্রু ড্রাগন। কোনো পেশাদার নভোচারী ছাড়া পরিচালিত অভিযানটির নাম দেওয়া হয়েছে ইন্সপিরেশন 4। মহাকাশ পর্যটনের ক্ষেত্রে এখন পর্যন্ত নেয়া সবচেয়ে বড় পদক্ষেপ এটি, যা পৃথিবীর বাইরে পর্যটনের নতুন অধ্যায় যুক্ত করল। এটি একটি তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা। এর আগে কোনো অপেশাদার মানুষের পৃথিবীর বাইরে যাওয়ার সুযোগ হয়নি। আমরা সামনে আরও শক্তিশালী যান তৈরির কাজ শুরু করেছি, যেখানে আরও বেশি মানুষ একসাথে মহাকাশ ভ্রমণে যেতে পারবে। উৎক্ষেপণের 10 মিনিট পরই পৃথিবীর কক্ষপথ স্পর্শ করে ক্রু ড্রাগন। পৃথিবী পৃষ্ঠ থেকে 575 কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর ঠিক ওপরে অবস্থান করবে তাদের ক্যাপসুলটি। ভ্রমণের পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদে মহাকাশ যাত্রায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করবেন তারা। 3 দিন পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ শেষে ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণ করবেন ইন্সপিরেশন 4 এর সদস্যরা। আগামী মাসে এক রুশ চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ঘুরতে যাবেন। এর পরের ফ্লাইটটি যাবে 2022 সালের শুরুতে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে এই ছিল আমাদের কাছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।